কি বলবো ভাই, মানে রিয়াল মাদ্রিদের মতো একটা দল বার্সেলোনার এগেনস্টে পাঁচটা গোল কনসিড করছে। একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা গোল এর আগের ম্যাচে তারা কনসিড করছে বার্সেলোনার এগেনস্টে। এবার চারটার লগে আরেকটা যোগ করে দিছে, মানে ফার্স্টটা একেবারে পিছনে এমনি আমরা থাপ্পা লাগাই দিছে পাঁচটা গোল। মানে ভাই এটা কোনো কথা হইলো? মানে একটা টিম হারতেই পারে, রিয়াল মাদ্রিদ হারতেই পারে, এটা স্বাভাবিক। বাট তাই বলে পাঁচটা গোল? এখন আমি যদি ভাই গোলগুলার কথা বলি, তাহলে বলবো যে এইখানে অনেকগুলা গোলে ডিফেন্ডার, তিনটা গোলে ডিফেন্ডারদের মিস্টেক আছে, দুটা গোলে মিডফিল্ডারদের, একটা গোলে মিডফিল্ডের মিস্টেক আছে, একটা গোলে আপনার মিস পাসিং এর মিস্টেক আছে। কি বলবো ভাই, এখন আমি যদি প্রথম গোলটার কথা বলি, ম্যাচের প্রথম গোলটার কথা বলি, তাহলে দেখতে পারবো যে রিয়াল মাদ্রিদ ম্যাচের 5 মিনিটে লিড নিয়ে নিয়েছে, যেখানে অপোনেন্টের মিডফিল্ডার মার্ক ক্যাসাডোর একটা ভুলে এখান থেকে ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপের কম্বিনেশনে কিলিয়ান এমবাপে দারুণ একটা ফিনিশিং দিয়েছেন। সো এই গোলটার পরে ভেবে নিয়েছিলাম যে হয়তোবা রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে আরো অন্তত 2-3টা গোল করতে পারবে, মানে বার্সেলোনার অনায়াসে হারাই দিবে। বাট এরপরে থেকে যে শুরু হইলো বার্সেলোনার তাণ্ডব রিয়াল মাদ্রিদের ডিফেন্সে, বা এটা ভাবা যায় না। তারা যখন ফার্স্ট মিনিটে গোলটা কনসিড করলো, এই ফার্স্ট মিনিটের আগে থেকেই কিন্তু তারা বার্সেলোনা কিন্তু রিয়াল মাদ্রিদের উপর তাণ্ডব চালাইতেছে। ম্যাচের 4 মিনিটের মাথায় দুইটা সেভ দিতে হয়েছে কোর্তুয়াকে, যে সেভগুলো না দিলে ওই ম্যাচের 4 মিনিটে 2টা গোল কনসিড করতে হইতো। এখন আমরা যদি রিয়াল মাদ্রিদের প্রথম গোল কনসিড করার সিনারিটা দেখি, তাহলে দেখতে পারবো যে ম্যাচের 22 মিনিটে লামিনে ইয়ামাল, ভাইরে ভাই, লামিনে ইয়ামাল বার্সেলোনার এই পিচ্চি রিয়াল মাদ্রিদের 3জন ডিফেন্ডারে খাইয়া দিয়া গোলটা করছে। মানে আমি বুঝি না রুডিগার্ড টুয়েমিনি কি করলো এই গোলটার এগেনস্টে। রুডিগার্ড শালার বডি একটা বানাইছে, কিন্তু এভিচ্ছির লোকে পারলো না। এখন আমি যদি দ্বিতীয় গোলটার কথা বলি, যে গোলটা এসেছে ম্যাচের 36 মিনিটে লেভানদস্কি করছে, ওই গোলটার কথা যদি বলি, তাহলে বলবো যে এই গোলটাতে কামাভিঙ্গা একটা পেনাল্টি কনসিড করছে, ডি বক্সের ভিতরে ধারাম করে লাথি দিয়ে দিছে। এখন আপনারা অনেকে বলতে পারবেন যে ভাই এটা তো পেনাল্টি হয় না, রুলস হিসাব করলে অবশ্যই এটা পেনাল্টি হয়, ভাই এটা নিয়ে তর্ক করে লাভ নেই, এটা অবশ্যই পেনাল্টি হয়। সো এইখান থেকে একটা পেনাল্টি কনসিড করছে। সবচাইতে আশ্চর্যের বিষয় কি জানেন? সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে রিয়াল মাদ্রিদের তৃতীয় গোল কনসিড করার সিনারিটা। ভাই আপনি যদি সিনারিটা দেখেন, তাহলে সেন্টার ব্যাক কোথায়? হ্যাঁ, চুয়েমিনি। তারপর লেফট আপনার রাইট ব্যাক কোথায়? যে ম্যাচটাতে লুকাস ভাস্কেস খেলছে, রাইট ব্যাক কোথায়? মানে যখন আপনার জস কুন্ডে রাইট প্লেন থেকে পিন পয়েন্ট একটা একুরেট ক্রস করলো, তখন রাফিনা যে পজিশনটাতে ছিল, এই পজিশনে তাকে মার্ক করার মতো কেউ ছিল না। মানে এত বড় সেন্টার ব্যাক এবং রাইট ব্যাকের মধ্যে এত বড় একটা স্পেস কিভাবে রাফিনাকে দিয়ে দিল ভাই? মানে এটা আমার মাথায় আসে না ভাই। রুডিগার্ডের কথা কি বলবো, সে সবসময় আমাদেরকে ভালো মানের সার্ভিস দিতেছে, এটা মানতেছি, বাট এই ম্যাচটাতে ভাই জঘন্য খেলছে, জঘন্য লেভেলের বাজে খেলছে। আর চুয়েমিনি ভাই, সে তো কোনো প্রথাগত ডিফেন্ডার না, বাট তাকে দিয়ে কিন্তু আমাদের ডিফেন্স লাইনের কাজটা চালাইতেছে কার্লো আনচেলত্তি। বাট এই ম্যাচটাতে আমরা কিন্তু স্পষ্ট প্রমাণ পেলাম একজন সেন্টার ব্যাক, প্রথাগত একজন সেন্টার ব্যাকের কাজই করে। একজন হোল্ডিং মিডফিল্ডার কখনোই প্রথাগত সেন্টার ব্যাক হতে পারে না। হোল্ডিং মিডফিল্ডারকে আপনি এনে সেন্টার ব্যাকে খেলাইতেছেন, আপনি হ্যাঁ কয়েকটা ম্যাচ ভালো সার্ভিস পেয়েছেন, বাট তার মানে এই নয় যে সে আপনাকে প্রতিটা ম্যাচে ভালো সার্ভিস দিবে। এই ম্যাচটাতে একের পর এক মিস পাসিং, পজিশন লুজ, ভুল ম্যান মার্কিং, কি বলবো, কিছু বলার নাই। এরপরে যদি আমরা ভাই রিয়াল মাদ্রিদের 4 নম্বর গোলটার কথা বলি, মানে যে 4 নম্বর গোলটা কনসিড করছে, ওইখানে কাউন্টার অ্যাটাকে গোলটা কনসিড করতে হয়েছে। ওইখানে লামিনে ইয়ামাল, রাফিনহা এবং বালদে, 3টা প্লেয়ারের কিন্তু এই গোলটাতে বেশ অবদান ছিল। যদিও মিডফিল্ড থেকে লামিনে ইয়ামাল রাফিনাকে বল দিয়েছে, রাফিনা ওইখান থেকে দারুণভাবে, একজন ডিফেন্ডার ছিল, এটা কে ছিল, রাইট ব্যাক ছিল আপনার সম্ভবত লুকাস ভাস্কেস, তাকে কাটিয়ে
এখানে একেবারে অ্যালেক্স বালদেকে ফ্রি করে দিছে। তো ওইখান থেকে যেটা হওয়ার সেটাই হয়েছে, গোলটা কনসিড করছে। সর্বশেষ গোলটার কথা যদি বলি তাহলে বলবো যে ভাই, রিয়াল মাদ্রিদের মিস পাস এই ম্যাচটাতে এত পরিমাণ হয়েছে, মানে একেবারে ম্যাচ দেখলে বুমি আসতেছে, মনে হইতেছে যেগুলো রিয়াল মাদ্রিদের ম্যাচ না, বাংলাদেশের ওই লিগগুলা রয়েছে না, বাংলাদেশের সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনের যে লিগগুলা রয়েছে এইগুলার মতো খেলতেছে আমার কাছে মনে হয়েছিল। যদিও রিয়াল মাদ্রিদ শেষের দিকে এসে একটু ভালো খেলছে। এখন আমরা যদি গোলের সিনারিটার কথা বলি, লাস্ট গোলের সিনারিটা, তাহলে দেখতে পারবো যে কর্নার থেকে রিয়াল মাদ্রিদ যখন তারা গোলের দিকে থাকবে, অপোনেন্টের অর্থাৎ বার্সেলোনার গোলমুখে থাকবে, তখন তারা একটা মিস পাস করলো, এখান থেকে মিডফিল্ড থেকে কাউন্টার অ্যাটাকে গোলটা কনসিড করলো। মানে এগুলা কোনো খেলা হইল? মানে কিছু কিছু বলার নাই। তো সর্বশেষ যে কথাটা বলতে চাই, এই কথাটা হচ্ছে যা হওয়ার তাই হয়ে গেছে। সুপার কাপের ফাইনালটা আমরা অলরেডি হেরে গেছি। যদি এই ম্যাচটা জিততো তাহলে রিয়াল মাদ্রিদ তাদের 14তম সুপার কাপটা জিতে নিত, বাট এটা তো আর হয় নাই। তো এখন সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে যেই লেভেলের ফুটবল খেলছে, যে জঘন্য লেভেলের ফুটবল খেলছে, এই ফুটবলটা দেখে আমার কাছে মনে হইতেছে ভাই, বেশ অনেকগুলো জায়গায় পরিবর্তন আনা দরকার। প্রথাগত একজন সেন্টার ব্যাক লাগবে। আমি এর আগের কয়েকটা ভিডিওতে বলছি, রিয়াল মাদ্রিদের একজন প্রথাগত সেন্টার ব্যাক লাগবে। এরপরে আমরা রাইট ব্যাক লেফট ব্যাকে যে পরিমাণ উইকনেস দেখছি ভাই, আমাদেরও এইখানেও প্লেয়ার লাগবে। হ্যাঁ, আপনি হয়তো ছোট ছোট টিমের এগেনস্টে হয়তো বা ম্যাচ বের করে আনতে পারবেন, বাট এখন বার্সেলোনার এগেনস্টে আপনি খেলে বুঝতে পারতেছেন আপনার ডিফেন্সের অবস্থা কিরকম, লেফট ব্যাক রাইট ব্যাক সেন্টার ব্যাকের অবস্থা কিরকম। সো আপনার সামনে কিন্তু এখন সামনের সপ্তাহ থেকে চ্যাম্পিয়ন্স লিগটা শুরু হইতেছে আবার। সো চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে হলে অবশ্যই ভাই সেন্টার ব্যাক লাগবে। তো এখন কথা হচ্ছে, রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাকের জন্য যে ইন্টেন্সিটি সেটা কিন্তু দেখতেছি না। রিয়াল মাদ্রিদের যে সেন্টার ব্যাক লাগবে এটা নিয়ে তারা কোনো ধরনের কাজই করতেছে না ভাই। আর কি বলবো ভাই, এই ম্যাচটাতে একমাত্র মিডফিল্ড এবং ডিফেন্সের কারণে আমরারে ফার্স্ট পাঁচটা ঠাপ্পা লাগাই দিছে। তো কিছু করার নাই, ফাইনাল থার্ডে রিয়াল মাদ্রিদ যথেষ্ট ভালো খেলছে। এই জায়গায় ভিনিসিয়াস জুনিয়র, এই জায়গায় রদ্রিগো, এই জায়গায় কিলিয়ান এমবাপ্পে দারুণ খেলছে, বাট তাদেরকে সেই পরিমাণ বলের সাপ্লাই কিন্তু মিডফিল্ড থেকে দিতে পারে না। এখন আপনি যদি মিডফিল্ডে প্রথম হাফের মিডফিল্ড দেখেন, অথবা প্রথম হাফে যদি রিয়াল মাদ্রিদের বল পজিশনটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে প্রথম হাফে তাদের বল পজিশন মনে হয়েছিল 35%-35%-এরও কম ছিল। যদিও সেকেন্ড হাফে এসে বার্সেলোনা যখন ফার্স্টটা গোল করে ফেলছে, সেকেন্ড হাফে এসে তখন বার্সেলোনা কিন্তু ডিফেন্সিভ মেন্টালিটি নিয়ে খেলা ট্রাই করেছিল। তো ওই মোমেন্টে তাদের কাছে বল দিছে দেখে তারা কিন্তু বল পাইছে, না হলে আমার কাছে মনে হয় না যে শেষ পর্যন্ত ওই রিয়াল মাদ্রিদ 49% বল দখলে রাখতে পারতো। তো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে ভাই, ম্যাচটা হারছে, রিয়াল মাদ্রিদ হেরে গেছে, বার্সেলোনা জিতে গেছে, বার্সেলোনার জন্য কংগ্রাচুলেশন। এই ম্যাচটাতে অ্যালেক্স বালদে, রাফিনহা এবং লামিনে ইয়ামালের মতো ফুটবলারদের রিয়াল মাদ্রিদ আটকাইতে পারে না, যার কারণে ফার্স্টটা এক হালির লগে একটা ফার্স্টটা দিয়ে দিছে। কি করলো রিয়াল মাদ্রিদ, হতাশ, বড় হতাশ। যান ঘুমাই যান ভাই।